2025 সালের 22শে জুন অপারেশন মিডনাইট নামে মার্কিন যুক্তরাষ্ট্র আঘাত হানল ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়। মুহূর্তের মধ্যে সারা বিশ্ব আতঙ্কিত, স্তব্ধ। সবার মনে একটাই শঙ্কা, তবে কি ইরানের পতন নিশ্চিত? পরাক্রমশালী আমেরিকার সামনে একটি দেশ আর কতক্ষণই বা টিকে থাকতে পারে? কিন্তু ঘটনার ঘোর কাটতে না কাটতে বিশ্ববাসীকে অবাক করে হোয়াইট হাউস থেকে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখানেই সমাপ্ত, যুদ্ধ শেষ। পুরো বিশ্ব হতভম্ব। যে আমেরিকা একটু আগেই ইরানের পারমাণবিক স্থাপনা গড়িয়ে দিয়েছে, সেই আমেরিকাই বলছে যুদ্ধবিরতির কথা। এটা কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র, নাকি ট্রাম্প এই হামলার মাধ্যমে পুরো বিশ্বের সামনে নিজেদের সর্বাধুনিক অস্ত্রের একটি বিজ্ঞাপন প্রদর্শন করলেন? অনেকেই ভাবতে শুরু করলেন, আমেরিকা আসলে ইরানকে মধ্যপ্রাচ্যের জন্য একটি মূর্তিমান আতঙ্ক হিসেবে জিইয়ে রাখতে চায়। ইরানকে দেখিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা কুয়েতের মতো দেশগুলোকে বোঝাতে চায় তোমাদের অস্তিত্ব বিপন্ন। আর এই ভয়কে পুঁজি করে আমেরিকা তার $1 ট্রিলিয়ন অস্ত্র ব্যবসা চালিয়ে যেতে চায়। এটি ছিল আমেরিকার অস্ত্র ব্যবসার এক বিশাল মেগা প্রজেক্ট। আর এর মধ্যেই জন্ম নেয় আরেকটি জিজ্ঞাসা, রাশিয়া ও চীন কি সত্যি ইরানের বন্ধু, নাকি এটাও দাবার বোর্ডের এক নিপুণ চাল, যেখানে চীন আর রাশিয়া আমেরিকাকে মধ্যপ্রাচ্যের চোরাবালিতে ব্যস্ত রেখে নিজেদের আত্মরক্ষা করতে চাইছে? তবে সবচেয়ে বড় যে ভাবনাটি সবার মনকে তোলপাড় করে দিয়েছিল, তা হলো ইরান কি করে এই অসম লড়াইয়ে টিকে রইল। এর উত্তর সম্ভবত হ্যাঁ। আয়াতুল্লাহ খোমেনির আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সেই অদম্য মনোভাব এবং আমেরিকা আকতি মিনতি করে যুদ্ধবিরতির ব্যাপারটা আপাত দৃষ্টিতে ইরানের বিজয়কেই প্রমাণ করে। ইরান যেন পৃথিবীর বুকে এক অপ্রতিরোধ্য শক্তি। খোমেনি যেন নজরুলের সেই বিদ্রোহী কবিতা, বলবীর বল উন্নত মমশির। আমেরিকার সর্বাধুনিক B2 স্পিরিট স্টিলথ বোম্বারও খোমেনির সেই আত্মমর্যাদাকে দাবিয়ে রাখতে পারেনি। তাই তো অবশেষে কাতারের মধ্যস্থতায় ঘোষিত হল যুদ্ধবিরতি। কিন্তু কেন? কারণ ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে আমেরিকা তাদের তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি। উল্টো ইরান কাতারে অবস্থিত আমেরিকার সবচাইতে বড় বিমান ঘাঁটি আল উবাইদে 14টি ড্রোন ও 19টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালিয়েছে। শুধু তাই নয়, পারস্য উপসাগরে থাকা আমেরিকার নৌবহরেও হামলার জন্য তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছিল। কিন্তু আমেরিকার মতো এমন একটি মহাশক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে ইরান কিভাবে এতটা দুঃসাহসী প্রতিরোধ গড়ে তুলতে পারে? এর উত্তর খুঁজতে গিয়ে আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি হই যা কল্পবিজ্ঞানের গল্পকেও হার মানায়। এর পেছনে লুকিয়ে আছে পৃথিবীর গভীরে থাকা এক প্যারালাল ওয়ার্ল্ড বা সমান্তরাল বিশ্ব। ইরান নিজেই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে তাদের অসংখ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি রয়েছে পাহাড়ের গভীরে এবং মরুভূমির শত শত মিটার নিচে। এই ঘাঁটিগুলো 500 থেকে 1500 মিটার গভীরে অবস্থিত, যেখানে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল লঞ্চপ্যাড ঘুমন্ত অবস্থায় প্রস্তুত হয়ে আছে। সামরিক পরিভাষায় একে বলা হয় সিটি অফ মিসাইলস বা ভূতের শহর। প্রকৃতপক্ষে যে ইরানকে আমরা পৃথিবীর উপরে দেখি, সেটা আসল ইরান নয়। আসল ইরান লুকিয়ে আছে পৃথিবীর গভীরে, পাহাড়ের গর্ভে, মরুভূমির তপ্ত বালির নিচে, যাকে বলা যায় এক অদৃশ্য প্রতিরোধের রাজ্য। এখানে রেলপথ চলে মাটির তলে, ক্ষেপণাস্ত্র ঘুমিয়ে থাকে কঠিন শিলার কুল ঘেঁষে, আর কমান্ড স্টেশনগুলো গর্জে ওঠে চরম নীরবতায়। এটা শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, এটি এক প্রতিরোধের মহাকাব্য, এক ভূগর্ভস্থ জাতির আত্মমর্যাদার জীবন্ত কঙ্কাল, যার প্রতিটি ধমনীতে বইছে যুদ্ধ, প্রযুক্তি আর বিশ্বাসের উত্তপ্ত আগুন। এটাই কি তবে সেই ডার্ক এনার্জি যা অদৃশ্য থেকেও সবকিছুকে নিয়ন্ত্রণ করছে? এই শক্তির ভিত্তি শুধু ভূগর্ভস্থ শহরই নয়। ইরানের ড্রোন প্রযুক্তি এতটাই উন্নত যে ইউক্রেন যুদ্ধে স্বয়ং রাশিয়াকেও ইরানের সহায়িত ড্রোনের উপর নির্ভর করতে হয়েছে। তাদের হাতে রয়েছে শক্তিশালী ন্যানো টেকনোলজি, যা দিয়ে তারা সেনাবাহিনীর জন্য এমন পোশাক তৈরি করে যা শত্রুপক্ষের ইনফ্রারেড ক্যামেরাতেও অদৃশ্য থাকে। এমনকি তারা ন্যানো টেকনোলজির মাধ্যমে ম্যাগনেটিক পালস বিস্ফোরণ ঘটিয়ে শত্রুপক্ষের ইলেকট্রনিক ডিভাইসগুলোকেও মুহূর্তের মধ্যে অকেজো করে দিতে পারে। তাদের আকাশকে সুরক্ষিত রাখে বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেম। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি S-300 ক্লাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তাদের রয়েছে ফর্দ নিউক্লিয়ার ফ্যাসিলিটি, যা পাহাড়ের প্রায় 80 মিটার গভীরে অবস্থিত। এই স্থাপনাটি এতটাই সুরক্ষিত যে আমেরিকার শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমাও এখানে পৌঁছাতে ব্যর্থ হতে পারে।
শুধু তাই নয়, তাদের হাতে রয়েছে 2500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র, যা মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। কিন্তু ইরান কেবল ক্ষেপণাস্ত্র বা ড্রোনে সীমাবদ্ধ নয়, তাদের রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সাইবার সিকিউরিটি এবং হ্যাকিং ইউনিট, যেখান থেকে তারা নিয়মিতভাবে ইসরায়েল, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের বিরুদ্ধেও সফল সাইবার অ্যাটাক পরিচালনা করে। এদিকে ইরানের অর্থনীতি এখনও টিকে আছে শুধুমাত্র তেল ও গ্যাস রপ্তানির উপর, কিন্তু এই জ্বালানি তাদের সবচেয়ে বড় দুর্বলতা। এটাই আমেরিকার হাতে থাকা সবচেয়ে বড় চাপ প্রয়োগের অস্ত্র। বিশ্বের অনেক দেশই ইরানের বিপক্ষে যেতে চায় না, কারণ তাদের তেল প্রয়োজন। আবার তারা ইরানের পক্ষেও দাঁড়াতে ভয় পায়, কারণ তাহলে তাদের মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। এই বাস্তবতায় দাঁড়িয়ে ইরান যে যুদ্ধটা লড়ছে তা কেবল মিসাইল বা ড্রোনের নয়, এই যুদ্ধটা মনস্তাত্ত্বিক। শত্রুর স্থির চিন্তাকে ভেঙে দেওয়া এবং বৈশ্বিক গণমাধ্যমে প্রতিরোধের এক নতুন ব্যাকরণ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। যখন ইরান জানে যে তারা প্রচলিত যুদ্ধে পরাজিত হতে পারে, তখন তারা এমনভাবে লড়াই করে যেন আত্মবিসর্জনের মাধ্যমে শত্রুকে নৈতিকভাবে কাবু করা যায়। এটাই আশুরার রাজনীতি, যেখানে শারীরিক পরাজয়ের মধ্যেই লুকিয়ে থাকে নৈতিক বিজয়। আধুনিক ভূরাজনীতিতে যুদ্ধের বিজয় মানে কেবল প্রতিপক্ষকে গুলি করে হত্যা নয়, বরং শক্তির ভারসাম্য এমনভাবে পুনর্গঠন করা যাতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব বজায় থাকে। এই পাওয়ার ব্যালেন্সই হলো আধুনিক যুদ্ধের মূল মন্ত্র। আর তাই এখানে যুদ্ধ পারমাণবিক বোমা বা মিসাইলে সীমাবদ্ধ নেই, এখানে যুদ্ধটা চলে স্নায়ুতে, মানুষের নিউরনে। ধারণা করা হয় ইসরায়েল ও ইরানের এই যুদ্ধ আমেরিকার অস্ত্রশিল্পের জন্য একটি বিশাল বিজ্ঞাপন ছাড়া আর কিছুই নয়। আমেরিকার অস্ত্রশিল্প একটি $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে তাদের যুদ্ধ প্রয়োজন, অথবা অন্তত যুদ্ধের একটি স্থায়ী ভয়। যদি সৌদি আরব, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাত ইরানকে ভয় পায়, তবেই তারা আমেরিকার কাছ থেকে থার্ড, প্যাট্রিয়ট বা F-35 এর মতো অত্যাধুনিক অস্ত্র কিনবে। সুতরাং যুদ্ধ না হলেও ইরানের প্রতি একটি স্থায়ী আতঙ্ক তৈরি করা আমেরিকার জন্য এক লাভজনক ব্যবসা। এটা এক জটিল ভূরাজনৈতিক দাবার খেলা। চীন চায় আমেরিকা যেন দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানের দিক থেকে মনোযোগ সরিয়ে মধ্যপ্রাচ্যে ব্যস্ত থাকে। রাশিয়া চায় ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপে ন্যাটোর কার্যক্রম থেকে আমেরিকার ফোকাস দুর্বল হোক। তাই ইরানকে শত্রু বানিয়ে আমেরিকাকে মধ্যপ্রাচ্যে আটকে রাখায় এই দুই শক্তির এক প্রকার দৃষ্টি বিভাজন তত্ত্ব। এখানে আসলে কেউ কারো বন্ধু নয়, প্রত্যেকেই নিজের টিকে থাকার সংগ্রামে লিপ্ত, যেখানে ইরান একটি দাবার ঘুঁটি মাত্র। চীন ও রাশিয়া ইরানকে পরোক্ষ সমর্থন দিলেও তারা কখনোই ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করার ঘোষণা দেয়নি। আর মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশই ইরানের বিপক্ষে, তারা কেউই এই বিপদের দিনে ইরানের পাশে এসে দাঁড়ায়নি। এই দৃশ্যপট মনে করিয়ে দেয় প্রায় 1500 বছর আগের কারবালার প্রান্তরকে, যেখানে ইমাম হুসাইনের পক্ষে দাঁড়ানোর মতো কোনো মুসলিম ছিল না, বরং মুসলিমরাই তাকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। কিন্তু সেই মৃত্যু হুসাইনের পরাজয় ছিল না, ছিল তার আত্মমর্যাদা। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ইরানও সেই আত্মমর্যাদায় বিশ্বাসী। তাদের কাছে কেবল টিকে থাকাটা বড় কথা নয়, আত্মমর্যাদা ধরে রাখাই প্রকৃত জয়। আর এটা তাদের দুর্বলতা নয়, এটাই তাদের শক্তি। যখন একটি জাতি বোঝে যে সবাই তার শত্রু, তখন তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো কমে আসে। আত্মরক্ষা ও আত্মমর্যাদার জন্য জাতির মধ্যে এক ধরনের ঐক্য গড়ে ওঠে। একে বলা যেতে পারে ডোমেস্টিক পপুলেশন ইমিউনিটি। ইরান এখন শুধু একটি দেশ নয়, ইরান এখন এক প্রতিরোধের মিথ বা উপকথা।